বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় জ্যামিতির উপপাদ্য ৫। এই ৫-এর আরেকটা পরিচয় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। যিনি গণিতবিদ ছিলেন ওনার বিবৃতি এটা। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমাদের এই প্রশ্নটা অনেকের কাছে হয়তো বা মুখস্থ করা কঠিন। আমি চিত্র দিয়ে একটু ব্যাখ্যা করার আগে আমাদের কিছু শিখন ফল আছে যা এই প্রশ্নটা বুঝতে এবং প্রমাণ করতে সুবিধা হবে। মধ্যমা সম্পর্কে ধারণা নিতে হবে। লম্ব বিক্ষেপ, বর্গক্ষেত্র, স্থূলকোণ এবং স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ। মধ্যমা হলো যে একটি ত্রিভুজের, আমি এখানে একটু চিত্রকে দেখাই। এই একটি ত্রিভুজ, ত্রিভুজের নাম দিই ABC। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে তিনটি, ABC। আমরা যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে বলে মধ্যমা। তার মানে এডি হলো এই ত্রিভুজের একটি মধ্যমা। ত্রিভুজের মধ্যমা হয় তিনটি। তাহলে সংজ্ঞাটা বলা যায় ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে বলে মধ্যমা। আর লম্ব বিক্ষেপ, এটা খুব গুরুত্বপূর্ণ এই উপপাদ্য সমাধান করার ক্ষেত্রে। লম্ব বিক্ষেপ হয় দুইটি, একটা হলো বিন্দু লম্ব বিক্ষেপ আর একটা হলো রেখাংশ লম্ব বিক্ষেপ। আমি যে একটি পি বিন্দু মনে করি এখানে, আর এটা এই পি বিন্দুর নিচে একটা এ বি রেখাংশ আছে। এখন এই পি বিন্দু থেকে এ বি এর উপরে একটি কিউ লম্ব, অর্থাৎ পি কিউ লম্ব। তাহলে আমরা বলতে পারবো এই কিউকে আবার পাদবিন্দু বলে, যে পি বিন্দু থেকে এ বি এর উপর পি কিউ লম্ব। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুর লম্ব বিক্ষেপ হবে কিউ বিন্দু। তাহলে আর লম্ব বিক্ষেপ হলো একটা বিন্দুর লম্ব বিক্ষেপ, এটাকে বলে বিন্দু লম্ব বিক্ষেপ, কারণ বিন্দুটা এই এ বি রেখার উপরে কিউ বিন্দুতে লম্ব বিক্ষেপ হয়েছে। আসলে আরেকটা হলো রেখাংশ লম্ব বিক্ষেপ। আমি যদি এখানে পি আর একটা রেখাংশ মনে করি, এই আর বিন্দু থেকে আরেকটি লম্ব যদি এ বির উপর রাখি এম, তাহলে আমরা এখানে বলতে পারবো পি আর রেখাংশের লম্ব বিক্ষেপ কিউ এম। এখন এই পি বিন্দু যদি এখানে না থাকে, এটা যদি নিচে নিয়ে আসি, যে পি বিন্দুটা এখানে নেই, আমি যদি মনে করি এই আর এর সাথে কিউ যোগ করি, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন এটা বুঝতে পারো ভালো, জ্যামিতিটা ভালো হতে, যে আর কিউ এর লম্ব বিক্ষেপ এ বি এর উপর কিউ এম। তার মানে এই কিউ বিন্দুটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে, যেখানেই থাক না কেন দুটো প্রান্ত বিন্দু এই রেখার উপরে যেখানে মিলিত হবে। অর্থাৎ আমি যদি মনে করি কিউ বিন্দুটা এখানে আসছে, তাহলে এই কিউ আর এর লম্ব বিক্ষেপ হবে কিউ এম। তাহলে আমরা জানলাম কি আর কিউ এর লম্ব বিক্ষেপ কিউ এম। আচ্ছা, আর একটা স্থূলকোণ, এটা আমাদের বর্গক্ষেত্র। অর্থাৎ একটি চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং ওই চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে বর্গক্ষেত্র হয়। এটা আমাদের জানা আছে সবারই। স্থূলকোণ, স্থূলকোণ হলো যে ত্রিভুজের অথবা যে কোণ, আমি যদি সহজ করে বলি আরো, একটি কোণের পরিমাণ, এই কোণটাকে যদি আমি চিত্র দিয়ে বোঝাই পি এম আর, এই যে পি এম আর এটা হলো স্থূলকোণ। কিভাবে বুঝবো? যে এই পি এম আর কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণটাকে বলে স্থূলকোণ। তাহলে এরকম একটি ত্রিভুজের মধ্যে যেমন আর এর সাথে পি যোগ করি, তাহলে পি এম আর স্থূলকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, যা আমাদের এখানে ব্যবহার হতে পারে। সূক্ষ্মকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে কম, এটা আমি লম্ব আঁকলে এখানে 90 ডিগ্রি হলো, কিন্তু আমি যদি এটাকে ভাগ করে ফেলি তাহলে এখানে হয়তো বা 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রিতে ছোট কোণগুলিকে সূক্ষ্মকোণ বলে। এখন যদি এটা একটা ত্রিভুজ আঁকি, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল।
আমরা মোটামুটি একটা ধারণা নিলাম, কয়েকটি সংজ্ঞা। আমরা এখন মূল উপপাদ্যে যাব এবং প্রমাণ করব। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নের একটা ধারণা নেই যে প্রশ্নটা কিভাবে মনে রাখবো। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি এবং এ সি, আচ্ছা এখানে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহু। আমি যদি মনে করি যে এ বি এবং এ সি এর দুটি বর্গ, এ বি এর বর্গ হলো এ বি স্কোয়ার আর এ সি এর বর্গ হলো এ সি স্কোয়ার। কি বলছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এ বি এর বর্গ এ বি স্কোয়ার, আমাদের প্রশ্নের আলোকে লিখি এ বি স্কোয়ার যোগ সমষ্টি বলছে, আবার এ সি এর বর্গ হলো এ সি স্কোয়ার। আচ্ছা, আমরা প্রশ্নের ভাষার কিছু প্রতীক লিখলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, এই সমষ্টি। তৃতীয় বাহু বিসি। আচ্ছা, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গদ্বয়। তৃতীয় বাহুর অর্ধেক হলো বিডি হতে পারে, সিডি হতে পারে। আমি ধরে নিই এখানে বিডিটা, তাহলে বিডি এর বর্গ কি হবে? বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখি কি বলছে প্রশ্নের ভাবে আমরা লিখতেছি। এবং ওই বাহু সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, তাহলে এই বাহু সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এডি, আমরা মধ্যমা সম্পর্কে আগেই জেনেছি। তাহলে এডি এর বর্গ হলো এডি স্কোয়ার, তাহলে আমরা যোগ দিয়ে এখানে লিখতে পারি এডি স্কোয়ার। আচ্ছা, তারপর কি বলছে? ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান। এখানে এই সমষ্টির মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান, দ্বিগুণের সমান। এখানে আমাদের একটা শব্দ বাদ পড়ে গেছে, দ্বিগুণ। আমি লিখে দিই সমষ্টির দ্বিগুণ, এখানে দ্বিগুণের সমান, তার মানে এখানে 2 লিখতে হবে, দ্বিগুণের সমান। আমি আরেকবার বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এ বি এর বর্গ এ সি স্কোয়ার, এ সি এর বর্গ এ সি স্কোয়ার। আচ্ছা, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, তৃতীয় বাহুর হলো বিসি, তার অর্ধেক হলো বিডি, বিডি এর বর্গ বিডি স্কোয়ার। আচ্ছা, ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, মধ্যমা এডি, এডির বর্গ হলো এডি স্কোয়ার, উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান। এটা আমাদের প্রশ্নের আলোকে চিত্র এবং সাধারণ নির্বাচন আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা আসবো বিশেষ নির্বাচনে। তোমরা খুব মনোযোগ দিবে। এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হায়ার ব্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের উপপাদ্য 3 এবং 4, ওই দুইটির আলোকেই এই উপপাদ্য 5 বর্ণনা করা হয়েছে এবং এটা প্রমাণ করা হয়েছে। আমরা যদি 3 আর 4 ভালো বুঝি, এটা খুব সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা আসি বিশেষ নির্বাচন। এটা খুব ছোট, তোমরা একবার শুনলে মনে রাখতে পারবে। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যার এডি হলো মধ্যমা। এই কথাটা দুইটা ত্রিভুজের জন্যই প্রযোজ্য। এই এখানে প্রযোজ্য। এ বি সি একটি ত্রিভুজ, এডি হলো মধ্যমা। তাহলে আমি বিশেষ নির্বাচন আরেকবার বলি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ এবং এডি মধ্যমা। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। এই আমাদের বিশেষ নির্বাচন শেষ। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। আমি আর লিখলাম না, শুধু এই লাইনটা লিখছি। এখন অঙ্কন আছে একটু, তোমরা ইচ্ছে করলে অঙ্কনটা আমি বলি একবার, তারপরে লিখি। মনে হয় লিখতে হবে না। অঙ্কন এ বিন্দু থেকে, আমি চিত্র 1 নাম দিচ্ছি, চিত্র 1-এ এ বিন্দু থেকে বিসির উপর এই লম্বা, লম্বটা আমি স্কেল ধরেও করতে পারি, স্কেল ধরে করলে ভালো। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি লম্ব করে। লম্ব মানে এই সোজা করে, এই তোমরা স্কেল ধরে করবে। অঙ্কনের প্রথম লাইন হলো চিত্র 1-এ এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এই লম্বা। আবার দ্বিতীয় চিত্রে বা চিত্র 2-এ এ বিন্দু থেকে
বিসি বাহুর বর্ধিতাংশের উপর, মানে একটু বাড়াইতে হবে আমাকে, এই চিত্র 2 এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এই লম্ব, এই লম্ব। তাহলে অঙ্কনটা আমি আরেকবার বলি, আশা করি তোমাদের এখনই মুখস্থ হবে, তোমরা যদি শোনা রেখে। অঙ্কন চিত্র 1 এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এই লম্ব। আবার চিত্র 2 এ বিন্দু থেকে বিসি বাহুর বর্ধিতাংশের উপর এই লম্ব। এই অঙ্কন শেষ। প্রমাণ, আমরা প্রমাণটা লিখব, যেহেতু আশা করি যে বিশেষ নির্বাচন অঙ্কনটা পারবে। প্রমাণ, প্রমাণ আমরা একটু ধাপ দিয়ে লিখি যেন মনে থাকে সহজে। ধাপ 1। আচ্ছা, আমরা সবাই উপপাদ্য, হায়ার ম্যাথের উপপাদ্য 3 এবং 4 ধারণা আছে, সেই 3 এর আলোকে লিখব ধাপ 1 আর 4 এর আলোকে লিখব ধাপ 4, সহজে মনে থাকবে। আচ্ছা, এখন আমরা আগে বলে নেই, তারপরে লিখব, কারণ তুমি যদি বুঝতে পারো পরে আমার লেখা না থাকলেও তুমি নিজে লিখতে পারবে। খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা চিত্র 1 হতে আগে কাজ কমপ্লিট করব, পরে 2 হতে করব। এ বি ডি অবশ্যই একটা স্থূলকোণী ত্রিভুজ। আমি আবার বলি, এ বি ডি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এ ডি বি কোণ স্থূলকোণ এবং এ বি হলো স্থূলকোণের বিপরীত বাহু। আমি এই লাইনটা আরেকবার বলে পরে লিখব। প্রমাণের ধাপ 1 এ চিত্র 1 হতে আমরা উল্লেখ করব, চিত্র 1 হতে এ বি ডি একটি স্থূলকোণী ত্রিভুজ যার এ ডি বি কোণ স্থূলকোণ এবং স্থূলকোণের বিপরীত বাহু এবি এবং সন্নিহিত বাহু এডি এবং বিডি। তুমি যদি সন্নিহিত বাহু এডি এবং বিডি নাও লিখো তাতেও হবে এখানে। আচ্ছা, আমি যা বলছি ওটা লিখি। আমি লেখাটা একটু ছোট করে লিখব। ধাপ 1 চিত্র 1 হতে, চিত্র 1 হতে। আচ্ছা, যা বলছি দেখো লিখি। এ বি ডি স্থূলকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজে, আমি তো ত্রিভুজ লিখতে, ত্রিভুজ শব্দটা না লিখলে হবে। স্থূলকোণী ত্রিভুজের এ ডি বি স্থূলকোণ, এটা হলো স্থূলকোণ, এ ডি বি স্থূলকোণ, এটা আমরা উল্লেখ করে দিলাম। স্থূলকোণ। আচ্ছা, আর তুমি যদি লিখতে চাও যে এবি বিপরীত বাহু, এডি এবং বিডি যদি সন্নিহিত বাহু, তাও হবে। আমি লিখলাম না, তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, লেখার মান বাড়বে। আচ্ছা, এখন আমরা আসি, আমাদের 3 উপপাদ্যের ধারণা আছে, আর এই যে লম্ব বিক্ষেপটা আমাদের এখন লাগবে। আচ্ছা, এখন দেখো এই বিডি আর এবি হলো দুটি সন্নিহিত বাহু। আচ্ছা, এই না সরি, এই এডি আর হলো বিডি সন্নিহিত বাহু, আর স্থূলকোণের বিপরীত বাহু হলো এটা। এখন খেয়াল করো, এই সন্নিহিত বাহু যদি একটিকে স্থির রেখে আরেকটির উপর লম্ব বিক্ষেপ আঁকবো, তাহলে আমরা এই বিডির উপর এডি এর লম্ব বিক্ষেপ, খেয়াল করো খুব ভালো করে, বিডি বাহুর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ ডি, এটা খুব গুরুত্বপূর্ণ। ডি, বিডি বাহুর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ ডি, কারণ এই লম্বের সাথে অভিক্ষেপ হয়। তাই আমরা লিখব যে বিডি বাহুর উপর, বিডি বাহুর উপর, এই যে বিডি বাহুর উপর এডি বাহুর, এডি বাহুর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ ডি। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, যা আমরা লম্ব অভিক্ষেপ আগে আলোচনা করছি। কিভাবে, যে এই ডিটা মনে করে এখানে উপরে আছে, তাহলে এই ডি লম্ব অভিক্ষেপ ডি। আচ্ছা, গেল একটা স্টেপ। এটা আমরা এখন এই উপপাদ্য 3 শিখছো, সেটার আলোকে আমরা লিখতে পারি স্থূলকোণের ক্ষেত্রে, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বিস্তৃতি অনুসারে, এই কথাটা একটু লিখতে হবে, বিস্তৃতি অনুসারে, ভাষাটা বড় কিন্তু সহজ আছে। কি আমরা শিখছি, এই যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গ, এর উপপাদ্য 3 শিখছি, সমান।
সন্নিহিত দুই বাহুর বর্গ, একটা হলো এডি আর একটা হলো বিডি। আমরা এডি স্কোয়ার লিখি যোগ বিডি স্কোয়ার, আর স্থূলকোণের ক্ষেত্রে যোগ হয়, সূক্ষ্মকোণের ক্ষেত্রে বিয়োগ হয়। আচ্ছা লিখলাম, 2 লিখব, তারপরে কার উপর লম্ব অভিক্ষেপ? বিডি, বিডি লিখব ইন্টু লম্ব অভিক্ষেপের নাম কি? ডি, এই যে ডি, ডি। আচ্ছা, আমাদের সমীকরণ 1 কমপ্লিট। এখন আমরা আসবো ধাপ 2 চিত্র 2 হতে। ধাপ 2 মনে রাখার জন্য ধাপ দিয়েছি চিত্র 2 হতে, 2 হতে। এটা যদি আমরা ভালো বুঝি, ঠিক এইটার মতোই লেখাটা খুব সহজ, যে একটা ধাপ পারলে পরের ধাপটা পারা যায়। চিত্র 1 হতে এখানে লিখছি চিত্র 2 হতে। আচ্ছা, এ বিডি স্থূলকোণী ত্রিভুজ। এখানে আমরা এডিসি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি এটা বুঝে নিই আগে, এডিসি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা আমরা এখন এডিসি একটু সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার এডিসি কোণ হলো সূক্ষ্মকোণ, আর এসি হলো তার বিপরীত বাহু, আর এডি আর ডিসি হলো সন্নিহিত দুটি বাহু। আচ্ছা, আমরা এটার মতো করেই লিখবো এডিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে লিখি এডিসি, দেখে লিখবো, ভুল হবে না। এডিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী, এই ত্রিভুজ চিহ্ন দিচ্ছি, আর ত্রিভুজ চিহ্ন না দিলেও হবে। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে দেখো আমি এটা হেল্প দেবো, তাহলে এখানে লিখছি এডিবি স্থূলকোণ, তাহলে এখানে লিখবো এডিসি সূক্ষ্মকোণ, যার এডিসি সূক্ষ্মকোণ। একটু লিখে দেই, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সূক্ষ্মকোণ, এখানেও লিখছি সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে এখানে দেখো বিডি বাহুর উপর, এখানে আমরা লিখবো ডিসি বাহুর উপর, কারণ সন্নিহিত বাহু একটা হলো ডিসি আর একটা হলো এডি। ডিসি বাহুর উপর এই এডি বাহুর লম্ব বিক্ষেপ, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিসি বাহুর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ, আমি তো মনে মনে ডি এখানে কল্পনা করি, তাহলে এডি লম্ব বিক্ষেপ হলো ডি। আচ্ছা, সেই কথাটা এখানে লিখবো যে ডিসি বাহুর উপর, ডিসি বাহুর উপর, ডিসি বাহুর উপর, খেয়াল করো খুব ভালো করে, ডিসি বাহুর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ, এডি বাহুর লম্ব বিক্ষেপ, লম্ব, হ্যাঁ লম্ব বিক্ষেপ। খেয়াল করো এই ডিসি বাহুর উপর এডি, তখন ডিটা মনে করে এখানে আসছে, তাহলে এডি লম্ব বিক্ষেপ ডি, এটা কোনো ক্রমে ভুল করা যাবে না, ডিই। আচ্ছা, তারপর আমরা লিখবো সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বিস্তৃতি করে। আমি নিচের লাইনটা ডান পাশে লিখি, তোমরা একটু কষ্ট করে ডানে দেখো। সূক্ষ্মকোণের ক্ষেত্রে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের, আমি একটু দ্রুত লিখতেছি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ ভাষাটা আমি একবার লিখছি, বিস্তৃতি অনুসারে, বিস্তৃতি অনুসারে। আচ্ছা, ঠিক আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি লিখতে জানি, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর উপপাদ্য 3 এবং 4 খুব ভালো করে শিখতে হবে, তাহলে তুমি এটা আরো ভালো পারবে। এই সূক্ষ্মকোণের বিপরীত হলো এসি, এসির বর্গ এসি স্কয়ার, আর সন্নিহিত বাহু একটা এডি আর একটা ডিসি, তাহলে আমরা এডি স্কয়ার লিখবো যোগ সিডি স্কয়ার লিখবো, আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে বিয়োগ আমরা বলছি একবার 2 তো অবশ্যই হবে। আচ্ছা, কার উপর লম্ব বিক্ষেপ? ডিসির উপরে, না কার উপর লম্ব, হ্যাঁ ডিসির উপর, তাহলে ডিসি তো অবশ্যই লিখবো, সেই ডিসির উপর এডি লম্ব বিক্ষেপ কি ডি ইন্টু ডিই, এটা সমীকরণ 2। আমাদের এখন শেষ ধাপ, বলতে আমি বোঝাচ্ছি হলো ধাপ 3, ধাপ 3। এখন সমীকরণ একবার 1 যোগ 1 এর সাথে 2 যোগ করব, সমীকরণ 1 এবং 2 যোগ করি, 1 যোগ 2, এটা আমরা যোগ করে লিখি, যোগ করে। আচ্ছা, তাহলে বাম পক্ষ যোগ বাম পক্ষ বলতে আমি বোঝাচ্ছি এ বি স্কয়ার, খুব ভালো করে খেয়াল করো, এ বি স্কয়ার যোগ এক্স স্কয়ার। আচ্ছা, এখন ডান পক্ষ যোগ ডান পক্ষ, এখন খেয়াল করো এখানে এ বি স্কয়ার আছে, এখানে এ বি স্কয়ার, আমরা অবশ্যই লিখতে পারি 2 এ বি স্কয়ার, সহজ।
2ab²। আবার দেখো এখানে bd² আর ওখানে কি আছে cd²। আমরা একটু প্রশ্ন দিকে তাকাই, দেখো বিডি আর সিডি পরস্পর সমান। আমি লিখেই দেখাই, তোমাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে। bd² যোগ cd², লিখেই দেখে না, পরের লাইন আমরা একটা লাইন বাড়িয়ে দিই। আর দেখো এখানে খেয়াল করো 2bd d, এখানেও DE আছে, এখানেও DE আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে BD আর এখানে DC। কিন্তু আমরা জানি BD আর DC পরস্পর সমান। আমরা ইচ্ছা করলে এই অংশটা বাদ দিতে পারি, যে এটা মাইনাস আর এটা প্লাস। তুমি সাইডে লিখে দিতে পারো, যেহেতু BD সমান CD, BD সমান CD, এটা লিখে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটা যদি আমরা লিখে দেখাই তাহলে কিন্তু এখানে আমরা সিডি পরিবর্তে বিডিও লিখতে পারি, সিডি পরিবর্তে বিডিও লিখতে পারি। তাহলে আর একটু সুবিধা হয়ে গেলো, লাইনটা কমে গেল। যেহেতু আমি সাইডে লিখে দিচ্ছি বিডি সমান সিডি, তাহলে এখানে বিডি লিখে দিই, তাহলে তোমাদের লাইন আর বাড়াতে হবে না। এটা যা ছিল তাই লিখে এটা অতএব দেই ab² যোগ ac² সমান 2 যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে 2 কমন মানে কি, এটা দুটো যোগ করলে 2। আচ্ছা, আরেকটা লাইন বাড়িয়ে দিই, তোমাদের আবার বুঝতে কষ্ট হতে পারে। আমি লাইন একটা বাড়িয়ে দিই, কারণ এটা লাইনটা কঠিন লাইন না, শুধু দেখে লিখতে হবে। তাহলে bd² যোগ করলে 2bd²। আচ্ছা, এখন পরের লাইন আমরা কমন নেব। সুতরাং অতএব দিচ্ছে একবার, অসুবিধা নেই। তাহলে আমরা একটু বা দিই, হ্যাঁ ভালো হবে। তাহলে ab² যোগ ac², আমরা যদি 2 কমন নেই, আমি তাহলে বিডিও আগে লিখতে পারি, এডিও আগে লিখতে পারি, তাহলে প্রমাণিত। উপপাদ্য এটা অনেকের কাছে অনেক সহজ লাগে, আবার অনেক কঠিনও লাগে, কিন্তু আসলে তুমি যদি ভালো করে মনে বুঝে 3 আর 4 করো তাহলে দেখবে যে এটা অনেক সহজ। আমি যারা এই দুর্বল মনে করে নিজেকে, হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, তাদের জন্য আমি আরেকবার বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণের 3টা ধাপ কীভাবে মনে রাখা যায় তার জন্য আরেকবার বলি, তোমরা খুব মনোযোগ বোর্ডের দিকে দাও। পরীক্ষা কিন্তু আসতে পারে অ্যাপোলো নিয়েছে উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো, তখন কিন্তু হুবহু আমরা যা লিখছি তাই লিখতে হবে, অথবা প্রমাণ করো এই ভাষাটা লেখা থাকতে পারে। আচ্ছা, এটা পরীক্ষার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3, 4, 5-এর মধ্যে। আচ্ছা, বিশেষ নির্বাচন। মনে করি ABC একটি ত্রিভুজ, AD মধ্যমা। প্রমাণ করতে হবে ab² যোগ ac² সমান 2 × bd² যোগ ad²। আচ্ছা, অঙ্কনটা আমরা অনেকে বই প্রমাণের মধ্যে লিখছি, আমি আলাদা করে লিখলে ভালো হয়। অঙ্কন, চিত্র 1 হতে এ বিন্দু হতে BC বাহুর উপর এই লম্ব, খুব সহজ কথা। আবার চিত্র 2 হতে এ বিন্দু থেকে BC বাহুর বর্ধিত অংশের উপর এই লম্ব। এই অঙ্কন শেষ এবং বিশেষ নির্বাচনও শেষ। প্রমাণের ধাপ 3টি। একটি ধাপ পারলে, 1 নম্বর ধাপ পারলে 2ও খুব সহজ, আর 1, 2 পারলে যোগ করলে আমার প্রমাণটা চলে আসবে। এখন চিত্র 1-এ ধাপ 1, খুব ভালো করে খেয়াল করো। ABD একটি স্থূলকোণী ত্রিভুজ, কোনো সন্দেহ নেই, যার ADB স্থূলকোণ। তুমি যদি এখানে আরেকটু বাড়িয়ে লিখতে চাও, আমি লিখি নাই, যে AB হলো স্থূলকোণের বিপরীত বাহু এবং AD এবং BD হলো সন্নিহিত বাহু। ওকে, লেখার মান বেড়ে গেল। আচ্ছা, তারপরে কি লিখবো আমরা, খুব ভালো করে খেয়াল করো। BD বাহুর উপর এই AD বাহুর লম্ব বিক্ষেপ, খেয়াল করো খুব ভালো করে। BD বাহুর উপর AD বাহুর লম্ব বিক্ষেপ D, এটি অনেকে লিখতে পারে, কারণ এই ডিটা তুমি মনে মনে উপরে ভাবো, তাহলে AD লম্ব বিক্ষেপ বরাবর চলে আসবে, তাহলে সহজে মনে থাকবে। আচ্ছা, তাহলে লম্ব বিক্ষেপ। এখন স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য বিস্তৃতি অনুসারে আমরা লিখতে পারি, যেটা উপপাদ্য 3-এ, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং সন্নিহিত অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, এবং ওই 2 বাহুর যে কোনো একটি, তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ কত, D, তার মানে 2 × BD × D। আমাদের এটা নাম দিয়েছি সমীকরণ 1। ঠিক
ধাপ 1 যদি বুঝতে পারি 2টা খুব সহজেই বুঝবে, এটা বেশি বলা লাগবে না। ধাপ 2 এর চিত্র 2 হতে পাই এই যে ADC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই যে এটা যার ADC কোণ সূক্ষ্মকোণ আমি লিখেও দিচ্ছি, ADC কোণ সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু AC আর সন্নিহিত বাহু এটা বলতে AD আর হলো আরেকটা সন্নিহিত বাহু DC। এখন এই সন্নিহিত একটির উপর মানে DC বাহুর উপর AD এর লম্ব বিক্ষেপ, AD মনে মনে উপরে ভাবো, তাহলে AD এর লম্ব বিক্ষেপ হবে কত DE, যা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন মিসিং না হয়। তারপরে আবার সূক্ষ্মকোণের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উপপাদ্য বিস্তৃতি অনুসারে আমরা এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বল হলে AC, এর বল হলে AC স্কয়ার, তারপর সন্নিহিত বাহু DC আর হলে AD, তাহলে আমরা AD স্কয়ার যোগ DC স্কয়ার বা CD স্কয়ার লিখছি, এই যে CD স্কয়ার বা AD স্কয়ার, AD স্কয়ার আগে লিখছি, CD স্কয়ারটা পরে লিখছি। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস হয়, কারণ প্রশ্নে দেওয়া আছে কম। আচ্ছা 2 DCD, DC কেন? DC হলে DCর উপরেই তো আমাদের এই AD এর লম্ব বিক্ষেপ, সেজন্য আমরা লম্ব বিক্ষেপের নাম কি T। আচ্ছা সমীকরণ 1 আর 2 যোগ করছি, বাম পক্ষ যোগ বাম পক্ষ, ডান পক্ষ যোগ ডান পক্ষ দেখা যায় AD স্কয়ার এখানে একটা আছে এখানে একটা আছে 2AD স্কয়ার, আর BD স্কয়ার যোগ CD স্কয়ার, এই যে BD স্কয়ার যোগ CD স্কয়ার। আর এখানে দেখো BD সমান যেহেতু CD, তাহলে এখানে যেখানে আছে এই খেয়াল করো, এখানে যেখানে CD আছে সেখানে আমি BD লিখে দিচ্ছি, এখানে যেখানে হ্যাঁ BD আছে সেখানে কি লিখছি CD, যেখানে সেখানে আমরা BD লিখে দিচ্ছি, এই যে CD জায়গায় BD স্কয়ার। আচ্ছা তারপরে এটা পেলাম কোথায়, খেয়াল করো খুব ভালো করে, আর এই CD সমান কত BD, আর এই BD স্কয়ার তো এখানে আছেই, এই যে আচ্ছা, আর এটা মাইনাস আর এটা প্লাস, একই জিনিস, 2 আসছে এখানে 2, এখানে BD ওখানে BD আর এখানে D এখানে D। প্রশ্ন থাকতে পারে এখানে DC আর এখানে BD, কারণ BD আর DC পরস্পর সমান, এটা সাইডে লিখে দিচ্ছি। আচ্ছা তারপর এটা বাম পক্ষে যা ছিল তাই 2, এটা যোগ করাতে হলে হচ্ছে 2। আচ্ছা এখন 2 কমন নেওয়ার পর যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে তুমি AD স্কয়ার আগে লিখতে পারো, BD স্কয়ার আগে লিখতে পারো। যাই হোক আমি আশাবাদী তোমরা হায়ার ম্যাথের এই উপপাদ্যটা খুব ভালো বুঝছো। তারপরে যদি তোমার কোনো জায়গায় সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমি আরও সুন্দর করে ভালো করে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।